সোমবার বাংলাদেশে মার্চ টু ঢাকা অভিযানের ডাক দিয়েছিলেন বৈষম্য বিরোধীরা। রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকা সহ বিভিন্ন জায়গায় জমায়েত করতে শুরু করেন তারা। পাল্টা তাদেরকেই ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছিল পুলিশ এবং সেনাবাহিনী। সোমবার থেকেই আন্দোলনকারী, আওয়ামী লীগের সমর্থক এবং পুলিশের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশে। গত জুলাই মাস থেকে শুরু হওয়া সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনে দু দফায় বাংলাদেশের সব মিলিয়ে প্রায় ৩০০রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা কয়েকশো। এদিকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর পরিস্থিতি সাময়িক শান্ত হলেও গত শনিবার থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। আর এবার সরাসরি শেখ হাসিনার পদত্যাগের দাবিতেই সরব হয়েছেন আন্দোলনকারীরা। বাংলাদেশের ইতিহাসে গত জুলাই মাস থেকে শুরু হওয়া এই বড় বদল এক ঝলকে দেখেন আসুন। ৫ জুন ২০২৪ মুক্তিযোদ্ধা পরিবার সহ অন্যান্যদের ৫৬% কোটা দিতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। ১২ জুলাই ২০২৪ বাংলাদেশে বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে, দোকানপাট এমনকি যানবাহন পুড়িয়ে দেয়। ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলেছেন, এতে আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ হয়েছে। ১৯ জুলাই বিক্ষোভ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, একদিনে ৬০ জনেরও বেশি মানুষ মারা যায়। জুলাই ২০ আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রনেতা নাহিদ ইসলামকে পুলিশ তুলে নিয়ে যায় এবং মারধর করে। ২১ জুলাই সহিংসতা দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে ৭% কোটা কার্যকর করে। ২৬ জুলাই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। ৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের দাবিতে সহিংসতা ছড়িয়ে পড়ে, প্রায় ১০০ জন মারা যান। ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, বাংলাদেশ ত্যাগ, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার গঠন করবে। ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগের পর অনতিবিলম্বে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে বঙ্গভবনে এক রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়, আর সেই সভাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এবার বর্তমানের বাংলাদেশ, কিন্তু শেখ হাসিনা যখন থেকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন সেই সময় থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশে কি কি উন্নয়ন বা পরিবর্তন হয়েছে সেদিকে খানিকটা চোখ রাখবো। শুরুর থেকে দেখাবো। ৭৬ বছর বয়সী শেখ হাসিনার প্রোফাইল। জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯৪৭, টুঙ্গিপাড়া, পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশ। পিতা শেখ মুজিবুর রহমান এবং মা শেখ ফাজিলাতুন্নেসা মুজিব। ঢাকার আজিমপুর গার্লস স্কুল এবং বেগম বদরুন্নেসা গার্লস কলেজে পড়াশোনা করেন হাসিনা। তার স্নাতক ইডেন কলেজ ঢাকা থেকে। তিনি ১৯৬৬ থেকে ৬৭ সালে ইডেন কলেজের সহসভাপতি ছিলেন। তার বিবাহ ১৯৬৭ সালের ওয়াজেদ মিয়া, এবং ওয়াজেদ মিয়া ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী। বাংলাদেশে শুরু পরিবর্তন। বাবা শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন। ১৯৭৫ সালে বাংলাদেশে অভ্যুত্থান, যার পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকায় শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা সেই সময় ইউরোপে ছিলেন, যেখানে তার সঙ্গে ছিলেন বোন রেহানা এবং স্বামী ওয়াজেদ এবং সন্তান। তারা সবাই পশ্চিম জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর সরকার ১৯৭৫ সালেই তাকে ভারতে আশ্রয় দেয়। ১৯৭৫ সালে বাংলাদেশের জিয়াউর রহমানের সামরিক সরকার হাসিনাকে বাংলাদেশে আসা নিষিদ্ধ করে। ১৯৮১ সালের ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগ তাকে দলের সভাপতি নির্বাচিত করে। ১৭ মে ১৯৮১ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন, যেখানে হাজার হাজার দলীয় কর্মী তাকে স্বাগত জানান।
অবশেষে বাংলাদেশে ফিরে এলেন শেখ হাসিনা। এবার নিজের জন্মভূমিতে ফিরে এসে কেমন অভিজ্ঞতা হলো হাসিনার জানাবো আপনাদের। 1981 থেকে 1985 সাল পর্যন্ত তাকে 4 বার গৃহবন্দী করা হয়। 1986 সালের নির্বাচনের পর হাসিনা বাংলাদেশের বিরোধী দলের নেতা হন। হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে 20 বছর। 1996 সাল 23 জুন নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন হাসিনা। হাসিনার প্রথম মেয়াদ ছিল 2001 সাল পর্যন্ত। 2001 থেকে 2009 পর্যন্ত বিরোধী দলের নেতা ছিলেন শেখ হাসিনা। 2014 তৃতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2019 চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জানুয়ারি মাসের 2024 টানা চতুর্থবার এবং সামগ্রিকভাবে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত সেই সংসদ নির্বাচনে শেখ হাসিনার দল অর্থাৎ আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 224টি আসনে জয়লাভ করে, অর্থাৎ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এবার ফিরে আসি বর্তমান সময়। বর্তমান বাংলাদেশ একেবারে উত্তাল পরিস্থিতি। লণ্ডভণ্ড হয়ে রয়েছে গোটা দেশ। কোটা আন্দোলনের জেরে চলছে মৃত্যু মিছিল। আর ক্ষমতা ধরে রাখতে পারলেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা 2:30 নাগাদ বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে উড়ে যায়। আর সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। কপ্টারে বাংলাদেশ ছেড়েছেন হাসিনা। একটি সূত্রের দাবি, হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না, এমনটাই সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। কিন্তু কেন? ভারত বাংলাদেশের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে, তাহলে হাসিনার বিপদে ভারত কেন পাশে দাঁড়ালো না? ভারতের তরফে এমনটাই জানানো হয়েছে, বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না, কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয় হাসিনাকে আগে ভারতে পৌঁছতে হবে, তারপরই সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া সম্ভব। এদিকে কপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান ছিল আগরতলা বিমানবন্দর, আর তাই সেখানেই নামলেন হাসিনা। পরবর্তীতে বিশেষ বিমানে তাকে দিল্লিতে নিয়ে আসা হয়। শিক্ষার্থী আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর এবার দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের ঘোষণার পর শুরু হয়েছে এই প্রক্রিয়া। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এদিকে মঙ্গলবার ভোর রাত 4:10 এক ভিডিও বার্তায় একথা বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শোনাব। প্রিয় মুক্তিকামী ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা, নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম। জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই
আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনাশাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বিটিম সরকার কিন্তু আমরা মেনে নিব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। বাংলাদেশের এই চলতি উত্তাপের তাপ পড়ছে ভারতেও। সীমান্তগুলিতে চলছে কড়া নজরদারি। বাংলাদেশের বহু নাগরিকরা চিকিৎসার খাতিরে এসেছিলেন ভারতে, কিন্তু আজ তারা দেশে ফিরতে ভয় পাচ্ছেন। উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বাংলাদেশ বর্ডার, আর সেই বর্ডারের পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামে স্বাভাবিক পরিস্থিতি থাকলে পরেও চোখে মুখে সাধারণ মানুষের একটা চাপা আতঙ্ক রয়েছে। স্কুল খোলা রয়েছে, সমস্ত কিছু যান চলাচল স্বাভাবিক রয়েছে সমস্ত গ্রামগুলোতে। বিএসএফের তরফ থেকে বাড়তি নজরদারি করা হয়েছে। বর্ডার এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। গ্রামের যারা কৃষক রয়েছে, যাদের বর্ডারের ওই পারে বাংলাদেশে, অর্থাৎ সেখানে যাদের ইন্ডিয়ার জমি যে সমস্ত রয়েছে চাষবাসের জন্য, সেখানে চাষবাস করতে যেতে দেওয়া হচ্ছে। তবে শুধু চাষবাস যারা করে তাদেরকেই বর্ডার এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে। সাধারণ কোনো মানুষকে সেই বর্ডার এলাকায় কিন্তু প্রবেশদ্বারই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তায় রয়েছে বর্ডার এলাকা জুড়ে এবং যে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে বিএসএফের তরফ থেকে, সেটা কিন্তু একদম তৎপরতা সহকারেই দেখছে বিএসএফ তরফ থেকে। তবে এখনও পর্যন্ত মালন বর্ডার থেকে শুরু করে উত্তর দিনাজপুরের যে সমস্ত বিস্তীর্ণ জায়গাগুলি দিয়ে বর্ডারগুলি রয়েছে, সেই সমস্ত বর্ডারের যে মানুষের মধ্যে একটা যে চাপার আতঙ্ক রয়েছে, সেটা কিন্তু দেখা গিয়েছে। পাশাপাশি তারা দাবি করছে একটি, যে তাদের যে জায়গা জমি রয়েছে সেই ওই পারে বাংলাদেশে যে কৃষি জমিগুলো রয়েছে, সেখান থেকে ফসল কেটে নিয়ে যাওয়ার তারা একটা ধারণা করছে। তবে সমস্ত কিছু স্বাভাবিক থাকলে পরেও তারা একটি দাবি করছে, অনুপ্রবেশকারী যারা রয়েছে, অনুপ্রবেশকারী যে ঢুকতে পারে ইন্ডিয়াতে, সেটা নিয়েও কিন্তু তাদের মনের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। অনুপ্রবেশকারী যদি ইন্ডিয়ায় ঢোকে বা এই মালন বর্ডার দিয়ে যদি ঢোকে, তাহলে কোথায় তাদের জায়গা দিবে? কারো 2 বিঘা জমি রয়েছে, 1 বিঘা জমিতে ঘর রয়েছে, কিন্তু আর 1 বিঘা জমি পড়ে রয়েছে। তারা দাবি করছে সেখানে এসে হয়তো তাদেরকে বসতি দিতে হতেই পারে। তবে তাদের দাবি যে অনুপ্রবেশকারী যেন না ঢোকে, বিএসএফের তরফ থেকে কিন্তু বিএসএফকে তারা বলছে। এবং পাশাপাশি এখন স্বাভাবিক পরিস্থিতি থাকলে পরেও তারা দাবি করছে যেন সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায় বাংলাদেশেও। এরই মধ্যে ওপার বাংলা থেকে ভারতে আসার প্রবণতাও অনেকটা বৃদ্ধি পেয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ অন্যান্য সময় এই পড়শি দেশের নাগরিকদের ভারতে প্রবেশের হার 1% থাকলেও তা বর্তমান সময় বেড়ে হয়েছে 4%। এমনটাই ধারণা করা হচ্ছে। এদিকে এই বিষয়ে সে দেশেরই নাগরিকরা কি বলছেন শোনাবো আপনাদের। বাকিটা এখানে নিয়মিত আমরা যে যারা মানুষজন আছে, গেটের ওই পারে জায়গা জমি আছে, সময় মতো এরা ওখান যায় আসে, কোনো অসুবিধা নেই। বিএসএফও সুন্দরভাবে নিরাপত্তা দিচ্ছে। স্কুল খোলা আছে। গতকালকের পর থেকে কোনো না, কোনো অসুবিধা নেই। গতকালকের পর থেকে
আতঙ্কের কোনো ব্যাপার নেই, আমাদের বিএসএফ পুরা দেখভাল করতেছে, ওরা পুরা ডিউটি করতেছে, কোনো অসুবিধা নেই। আমরা বর্ডার এলাকায় আছি, হ্যাঁ, ওরা তো আবার দেখবে না, দেশ বিদেশ হামলাও হতে পারে। হ্যাঁ, কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, এখন কি মনের মধ্যে ভয় হচ্ছে? মনের মধ্যে ভয় হচ্ছে কি, রাত্রেবেলা বেশি ভয় হচ্ছে, দিনের বেলা তো দেখা যাচ্ছে। রাত্রে কি ভয় হচ্ছে? আবার এইদিকে যেমন তার কাটা লেগে আবার কাটে এপারে চলে আসে, তাহলে আমাদের ভয় হবে, হামলা করতে পারে। বিএসএফ তো আছে, বেশি আসলেও আর কত ওরাও রক্ষা করবে। আতঙ্ক তো খবর শুনে তো আমরা হয়েছি অল্প অল্প স্বল্প, যে আমরা বর্ডারের খুব পাশে আছি, তো একটু হালকা একটু আতঙ্কে আছি। বাংলাদেশের লোকজন কি বর্ডারের পাশে চলে আসে? সেটা তো আগে থেকেই আসতো, এখনও আসে হয়তো, মানে এই কাল থেকে তো যাওয়া হয়নি, আর বর্ডারের কাছাকাছি আসে, সবসময় আসে। ঘাস, গরুকে ঘাস খাওয়াতে, ছাগলকে ঘাস খাওয়াতে আসে বর্ডারে। মনোভাব নিয়ে আসবে তুমি কি বুঝতে পারো? মনোভাব তো ছাগল চড়াতে আসে আর গরু চড়াতেই আসে, ওরকম একটা মনোভাব দেখতে পাচ্ছি না। এখন কি মনে হচ্ছে যে এই একটা কাজের নাম করে এসে আরেকটা কাজ ঘুরে দিয়ে যেতে পারে? সেরকম যা বাংলাদেশের হয়েছে, গণ্ডগোল হয়েছে, সেটা তো এখন মনে হচ্ছে যে কিছু একটা করতে পারে। হ্যাঁ, করতে পারে। কি অবস্থার মধ্যে আছে? কি পরিস্থিতি সহিংসতা চলছে, এখনো ঠান্ডা না। হ্যাঁ, ভাঙচুর চলছে, আগুন জ্বলছে। হ্যাঁ, থানা বাংলাদেশে অনেক থানায় আগুন দিচ্ছে, শুধু একটা থানা না, অনেক থানায় আগুন দিচ্ছে, ভাঙচুর করছে, লুটপাট করছে। তারপরে বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট, এগুলো লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আগুন দিচ্ছে। এগুলো দুষ্কৃতিকারীরা, এখানে কার নাম জানি না কে, রাতের আধারে করছে। কালকে রাত্রে অনেক কিছুই হয়েছে। আমাদের সাতক্ষীরার জেলখানা ভেঙে কয়েদি যা ছিল সব ফারার করে দিচ্ছে, থানা পুড়িয়ে দিচ্ছে, মোড়ে মোড়ে আগুন। আর ওই যে যারা আগে ক্ষমতায় ছিল সব দলীয় নেতাদের বাড়ি ঘর দৌড়, তারপরে অফিস, যেগুলো যা ছিল মোটামুটি সব ম্যাক্সিমাম সব অগ্নিভূত সব। এই আন্দোলনকে ছাত্র আন্দোলন বলা হচ্ছে না, এর নেপথ্যে জামাত যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ছাড়ার আগে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন শেখ হাসিনা, আর তারপরেই তিনি পদত্যাগ করেছেন এবং সংরক্ষণের প্রতিবাদে আন্দোলন ছাত্ররা শুরু করলে সেই আন্দোলন পরে ছাত্রদের হাত থেকে ছিনতাই হয়ে যায়। আর সেই ছিনতাই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন পুরো আন্দোলনকে ছাত্রদের হাত থেকে ছেঁকে ছিনতাই করে পরিকল্পিতভাবে চালনা করা হয়েছে, আর এর পেছনে রয়েছে জামাত এবং বিএনপি।